বলে শেখ হাসিনার আমাদের প্রধান বিজেপিকে আমি বলবো তার সঙ্গে তার হাতে সমস্ত প্যারামিটার তার হাতে ছিল, কারণ সেখানে যে একটা অপোজিশন ছিল যার কাজ ছিল সরকারের ক্ষমতাকে সীমিত করে রাখা, সরকারের কার্যকলাপকে ক্রিটিসিজমের মাধ্যমে লাইনে নিয়ে আসা, সেই কাজটা জাতীয় পার্টি তো করে নাই। জাতীয় পার্টি আমরা জানি যে তাকে গৃহপালিত দল বলা হতো। সুতরাং এই যে ক্ষমতা শেখ হাসিনা ছিল, এই ক্ষমতার দ্বারা শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আপনার কেন্দ্রীভূত করেছিল এই কারণে যে সে নিজেই শুধু ক্ষমতায় থাকবে তা নয়, তারপরে তার ছেলে থাকবে, তারপরে তার নাতিপুতি থাকবে, মানে ডাইনেস্টি। সেই যে টেন্ডেন্সি আমরা এখন দেখতে পাচ্ছি আনফরচুনেটলি। এবং শেখ হাসিনা যে কাজটা করেছিল ক্রমান্বয়ে, এবং এর উপরে আমি সিরিজ অফ আর্টিকেল দিয়েছিলাম, সেটা হলো যে কোনো গণতন্ত্র আপনার প্রতিষ্ঠা করতে হলে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনার রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির প্রাতিষ্ঠানিক দরকার। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে সে প্রাতিষ্ঠানিক আন্দোলনের পরিবর্তে সে ওই সমস্ত সংস্থাগুলিকে রাজনীতিকরণ করিয়েছিল, দলীয়করণ করেছিল, ইলেকশন কমিশনকেও করেছিল, যাতে সে আপনার নির্বাচনে আবার ক্ষমতায় আসতে পারে। সুতরাং আমরা যখন 24-এর পরে যে বাংলাদেশকে পেলাম, সেই বাংলাদেশ একটা ক্ষতবিক্ষত বাংলাদেশ। সেখানে ইনস্টিটিউশন হয়ে কাজ করছে না, দলীয়করণের জন্য, পলিটিসাইজেশনের জন্য ইনস্টিটিউশনগুলির যে কাজ জনগণকে সেবা দেওয়া বা জনগণের কার্যকলাপ করা, সেটা তারা করছিল না। অত্যন্ত ভঙ্গুর একটা রাষ্ট্র 2024 সালে আমরা পেয়েছি, এবং তখন আমরা আশা করেছি যে নানা রকম সংস্কারের দ্বারা সেই ইনস্টিটিউশনগুলিকে আমরা আবার গণতান্ত্রিক মূল্যবোধে নিয়ে এসে রাষ্ট্রকে এবং সমাজকে, দেশের লোককে সেবা দেওয়ার কাজ করবে, তাদের জন্য কাজ করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে যে এই নির্বাচনে 2 মাসও যায়নি, এর মধ্যে আমাদের এখন সভা সমিতি করে আলোচনা করতে হচ্ছে যে কি করে এই সরকারকে ওই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে, যেটাকে সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল, সেগুলিকে তারা ছুড়ে ফেলছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মুক্ত কমিশন, মানবাধিকার কমিশন, দুদক কমিশন, আপনার সুরক্ষা মানে অপপ্রচারকারী সুরক্ষা কমিশন, আপনার স্থানীয় সরকারকে নিয়ে নেয়, বিচার বিভাগের সংস্কার, এগুলি সবাই তারা বলছে বাতিল। সবচেয়ে আপনার অমিনাস সেটা হলো আপনার এই সরকারের যে জুডিশিয়ারি বিচার বিভাগকে হাতে রাখার যে প্রচেষ্টা, কারণ তারা বলেছেন যে আলাদা কোনো আমরা সচিবালয় করবো না। কিন্তু আরেকটা কথা বলেছে যে জজদের অ্যাপয়েন্টমেন্ট, যেটা সংস্কারে বলা হয়েছিল একটা কমিটির দ্বারা তাদেরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেটা তারা প্রাইম মিনিস্টারের হাতে রাখতে চাচ্ছে। তার মানে প্রাইম মিনিস্টারের নিজের লোক আপনার জুডিশিয়ারি কোর্টে আপনার বসবে, এবং তার কাঁধে বন্দুক রেখে, যেটা শেখ হাসিনা করেছিল, তার কাঁধে বন্দুক রেখে এই সরকার আবার যথেচ্ছনা করবে পারে বলে আমার মনে হয়। এবং তারা বলে যে আমরা তো জুডিশিয়ারি করেছি, আমি তো করি না, যেটা শেখ হাসিনা বলতো, এটা তো আমি কিছু করি না, এটা তো জুডিশিয়ারির রায়, জুডিশিয়ারি তো তার কথায় উঠে বসে। সুতরাং জুডিশিয়ারির রায় আর তার ইচ্ছা এক হয়ে গেছিল। এটা আমি মনে করি অত্যন্ত একটা ভয়াবহ রেজাল্ট আমাদের আনতে পারে। এছাড়া যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলি আমাদের গণতন্ত্রকে আপনার সুরক্ষা এবং কার্যকরী করতে পারত, সেই সমস্ত সংস্কার নিয়োগগুলি পর্যন্ত প্রাইম মিনিস্টারের হাতে দেওয়া হয়েছে, এখন দিতে চাচ্ছে আর কি। কারণ সংস্কারে বলা হয়েছিল
এই সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্রুত মানবাধিকার কমিশন এটসেট্রা এটসেট্রা, এগুলি নিয়োগ হবে আপনার একটা কমিটির দ্বারা। এবং এই প্রস্তাবও ছিল, যেটা খুবই সুন্দর, যে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল গঠিত হবে। ওটার মধ্যে আপনার প্রধানমন্ত্রী থাকবে, অপোজিশনের লিডার থাকবে, প্রেসিডেন্ট থাকবে এবং সিনিয়র থাকবেন। রিপেটিং এখন কোর্ট প্রতিষ্ঠানের কথা বলছি আমরা, এবং তারা এই নিয়মগুলি দেবেন। মানে একটা স্বাধীন জুডিশিয়ারি এবং স্বাধীন প্রতিষ্ঠান আমরা বলবো, যারা আপনার নির্বাহী, আপনার ক্ষমতার বাইরে থেকে কাজ করতে পারবে। নির্বাহী নিশ্চয়ই ক্ষমতা থাকবে। সালাউদ্দিন সাহেব এক জায়গায় বলেছে যে সরকার যদি আপনার শক্তিশালী না হয় তাহলে কি দেশ চালানো যায়? তো শেখ হাসিনার যাতে শক্তিশালী সরকার তো আমি বাংলাদেশে দেখি নেই, সেটাই সবচেয়ে শক্তিশালী ছিল। তো দেশ কি সে চালাতে পেরেছে? পারেনি। শক্তিশালী নির্বাহী ক্ষমতার দরকার হয় আজকালকার যুগে, কারণ নির্বাহী খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হয় আজকাল। কিন্তু তার ক্ষমতাকে লিমিটেড করে রাখতে হয়, যেটা পূর্ববর্তী বক্তা বলছে যে চেকস এন্ড ব্যালেন্স, তাকে তার ক্ষমতাকে সীমিত করে রাখতে হয়। এই জিনিসটা আপনার না থাকলে পরে একজন নির্বাহী, তিনি প্রাইম মিনিস্টার, নির্বাহী ব্যক্তি, তিনি আপনার কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, যেমন শেখ হাসিনা হয়েছিল। কর্তৃত্ববাদী থেকে সে তখন বিভিন্ন লোকেরা তাকে এমন ভাবে চাটুকারিতা, মানে সাইকোফ্যাট, তারা তখন সেখান থেকে সে ফ্যাসিস্ট হয়ে ওঠে। সুতরাং এই সমস্ত সংস্কার এবং জুলাই সনদ, গণভোট, এগুলি এই বিএনপির মানতে হবে। না মানলে পরে কিন্তু আমরা আবার ঠিক হাসিনার যে সরকার ছিল সেই সরকারের দিকে আপনি ফিরে যাব। রিসেন্টলি আবার যে আপনার সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে স্থানীয় সরকারের ব্যাপারে, সেটা আরো ভয়াবহ। সেটা যদি আপনারা পড়ে থাকেন কাগজে, যে কিভাবে এই সরকার স্থানীয় সরকারকে উপকৃত করার চেষ্টা করছে। আমার কথা হলো যে এই যে এনসিপি যে উদ্যোগ নিয়েছে, তারা ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকে আমাদের চাপের মুখে রাখতে হবে এই সরকারকে, এবং চাপের মধ্যে রাখতে হবে, বাধ্য করতে হবে তাদেরকে জুলাই সনদকে আপনার স্বীকৃতি দান করতে, এবং তাদেরকে বাধ্য করতে হবে যে সমস্ত অধ্যাদেশ বাতিল করেছে তারা, সেই সমস্ত অধ্যাদেশ যেভাবে এসেছে সেভাবে তারা রাখবে। আমার যেটা মনে হচ্ছে, যদি আমরা এটা করতে না পারি, আমরা সেই পথে হাঁটছি যে পথে হাসিনা হেঁটেছিল। দেশ আমার মনে হয় ক্রমান্বয়ে ফ্যাসিস্ট রেজিমের দিকে চলে যাবে। আমরা অফিস, আদালত সব জায়গায় দেখি একটা টেন্ডেন্সি আছে। এখন দেখেন যে আমরা 24-এ, সত্যি কথা বলতে কি, আমি কিন্তু অনেক পুরান যুগের লোক, আমি অনেক কিছু দেখেছি জীবনে, এবং প্রত্যেকবারই আমি মনে করেছি যে এবার আমাদের দেশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এই জনপথের যে লোকজন, মানে আমরা কিন্তু মুক্তি সংগ্রাম করেছি অনেকবার, ব্রিটিশ যুগে করেছি, আলোচনার ভিতরে যাব না, যেগুলি আপনার ইতিহাসে সেভাবে লেখা হয়নি। আমরা এখানে চিরস্থায়ী বন্দোবস্তের যে জমিদার প্রথা, সেটার বিরুদ্ধে লড়েছি, দেখেছি স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমি 47-এর কথা বলছি, সেখানে আমাদের লড়াই ছিল। তারপর 71-এ সেখানে ছিল আপনার পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সেখানে আমরা লড়েছি সেই শোষণ এবং সেই আপনার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মুক্তি পাওয়ার পরে কিন্তু আমাদের আশাভঙ্গ হয়েছে। তারপরে এসেছে 91-এর যে জনঅভ্যুত্থান হয়েছিল, তারপরে যে 3 রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ সম্মিলিত ভাবে যে সমস্ত আপনার রিফর্ম বা আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছিল, এই বিএনপি ক্ষমতায় এসে তার একটাও আপনার ইমপ্লিমেন্ট করে নাই। সেখানে আপনাদের স্বপ্নভঙ্গ আছে,
24 চিন্তা করে দেখেন আমি কতগুলি স্বপ্নের কথা বলেছি। 24-এর সময় আমি মনে করেছি এই 16-17 বছরের যে অপশাসন, যে মানুষের উপরে যে আপনার অত্যাচার, অলিগারদের অত্যাচার, দেশ থেকে সম্পদ লুটে আপনার, তার একটা সমাপ্তি বা কিছু একটা সলিউশন আমরা পাবো, যার জন্য 1400 সন্তান আমাদের জীবন দিয়েছে। তাদের বুঝি তাদের মাগফিরাতের আত্মার কামনা করি সবসময়, এবং যে সমস্ত আপনার পরিবার বন্ধুত্বের বেদনা বহন করে চলেছে, আমাদের আউটকামটা কি হলো, রেজাল্টটা কি হলো। প্রথম কথা হলো আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। সেই প্রতারণামূলক দলটি প্রথম থেকে আপনার মেটিকুলাসলি প্ল্যান করে, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়া, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। যুদ্ধটা আমি মনে করি ম্যানেজ করে দাঁড়াতে দেওয়া হয়েছে। কথা হলো তারা দিয়েছে বাংলাদেশের এলিট, বাংলাদেশের এলিট, আপনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান, কিছু অংশ সুশীল, তারা তাদের ক্ষমতা ছাড়তে চায়। সেই জন্য এটাকে মন্ডল করার প্ল্যান করা হয়েছে। এবং একথা মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এই কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলছেন যে আমরা গণভোটে রাজি হয়েছি নির্বাচনটা পাওয়ার জন্য। এবং সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশ শুদ্ধ লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। কারণ আপনারা অনেকেই বিদেশে থাকেন, বিদেশে আপনারা চাকরি করেছেন, লেখাপড়া করে এসেছেন, আপনারা জানেন ফর এক্সাম্পল এখানে একজন কানাডা থেকে এসেছে। সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো। তার দলের লোকরা তাকে কম্পেল করতো যে আপনি রিজাইন দেন, কারণ আপনি আমার দলকে আপনি বলতে চাচ্ছেন লোকের কাছে যে আমরা প্রতারণার সাহায্য নেই। সুতরাং আমাদের পলিটিক্যাল কালচার অত্যন্ত নাজুক। তার মানে এই না যে আমরা সবকিছু ছেড়ে দেব। কথা হলো যে আমরা কেমন করে এই জুলাই সনদটাকে, এই সরকার যারা ক্ষমতায় বসে গেছে, এই সরকারকে কেমন করে এই জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করাবো, এই গণভোটটাকে কি করে অ্যাকসেপ্ট করাবো। আবার সেখানে বলতে হয় যে সংগ্রাম কঠিন হবে, কারণ যখন একটা সরকার, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, যে একবার যখন আমি সরকারে বসে গেছি, টু-থার্ড মেজরিটির একটা কাজ, তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাস করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। বিরোধী দল একমাত্র ওয়াকআউট করতে পারে। ওয়াকআউট করলে পরে কিন্তু তারা সিদ্ধান্ত যেটা তারা নেবে সেটা তারা নিতে পারে। সুতরাং এই টু-থার্ড মেজরিটির কাজ কিন্তু আমরা 2001-এও দেখেছি। 2001-এ যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু টু-থার্ড মেজরিটি ছিল, এবং আমরা জানি যে ওখানে অনেকগুলি অনিয়ম করে সরকারকে চালানো হয়েছিল, ইনক্লুডিং আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে কেমন করে আপনার ম্যানিপুলেট করা যায় সেই চেষ্টা করা হয়েছিল। তারপরে আমরা টু-থার্ড মেজরিটি দেখেছি শেখ হাসিনা। ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।